আমন্ত্রণ সবাইকে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, হাসিনা সরকারের পতনের পর প্রথমবার বাংলাদেশে এসেছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় আসা প্রতিনিধি দলটির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের পৃথক বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের আর্থিক খাত, বাণিজ্য খাত, অর্থ পাচার ও কর সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক গঠন ও উন্নয়নের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলে আছেন বাংলাদেশের খুব পরিচিত ও বহুল আলোচিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তিনি দিল্লি হয়ে ঢাকায় আসায় বিভিন্ন মহলের আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। এই সফরকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কে কী চাই, আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও সংগঠক মোহাম্মদ ইমন। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আকমল হোসেন, এবং আমাদের সঙ্গে আরও অনলাইনে যুক্ত রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর আকমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। স্যার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অধ্যাপক ডক্টর, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। যে এই প্রশ্নটা দিয়ে স্যার আজকে আলোচনাটা শুরু করতে চাই। নতুন বাংলাদেশে, সংস্কারের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেইখানে আমরা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলকে দেখতে পেলাম। তারা সফরে এসেছেন এবং অনেকগুলো বিষয়, যেটি আমার সূচনা বক্তব্যে আমি বলেছি। আপনি এই সফরটিকে স্যার কিভাবে দেখছেন, একটু যদি আলোচনাটা শুরু করেন। এটা খুবই স্বাভাবিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল এসছে, তাদের এই সফরের এজেন্ডা দিকে তাকালে বোঝা যায় যে এটার, আমি দেখব, আমার দৃষ্টিতে এটা দুটো তাৎপর্য আছে। একটা হচ্ছে স্বাভাবিকভাবে অর্থনৈতিক, বাংলাদেশের চাহিদার ব্যাপার আছে। অন্য দিক দিয়ে রাজনৈতিক তাৎপর্য। তো প্রথমেই আমি যে রাজনৈতিক তাৎপর্যের কথা বলতে চাই, যে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই একরকম স্বাভাবিকভাবেই চলে। এমনকি আমরা সাধারণত যেটা বলা হয় যে আওয়ামী লীগের সময়, অর্থাৎ গত সরকারের সময় সম্পর্কের মধ্যে অনেক যেটাকে বলা যায় উত্তেজনা ছিল, যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তখন সরকারকে সমর্থন দিচ্ছে কিনা এরকম প্রশ্ন এসেছিল। এবং নির্বাচন, বিশেষ করে 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনের পক্ষে থাকবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন উচ্চারিত হয়েছে। কিন্তু বিষয়টা হলো, বাংলাদেশের সাথে যে কোনো সরকারই, আপনি যদি 75 পরবর্তী যে সরকারগুলো দেখেন, সেই সবগুলো সরকারের সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল, বা সম্পর্ক মধ্যে হয়তো কোনো কোনো সময় একটু হ্রাস বৃদ্ধি হয়েছে। কিন্তু এখন এই পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের, যিনি প্রধান উপদেষ্টা হিসেবে যে সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, সেই সরকারের প্রতি বিশেষ একটা রাজনৈতিক আনুকূল্য থাকতে পারে। আর বিশেষ করে ডক্টর ইউনূসের যে বিশ্ব পরিচিতি, অর্থাৎ তিনি নোবেল লরিয়েট হিসেবে নন, তার সাথে বাংলাদেশের তিনি যখন আগের সরকারের সময় অনেক ধরনের চাপের মুখে ছিলেন, তখনও তাকে বাইরে থেকে সমর্থন দিয়েছেন। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রগণ্য ছিল। আর এখন যখন তিনি সরকারের করছেন, নেতৃত্ব দিচ্ছেন, সেই সরকার যাতে, সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র বরং একটা প্রচন্ড থাকতে পারে, সমর্থন বা স্নেহের একটা দৃষ্টি, যদি এইভাবে বলি, সেটা থাকতে পারে। সেই দিক দিয়ে এটা রাজনৈতিক
আর 2 নম্বর কথা হচ্ছে যে অর্থনৈতিক, সেটা তো আমরা জানি যে এটা ইতিমধ্যে বোধহয় কিছু কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, কারণ সরকারের চাহিদা ছিল কিছু অর্থনৈতিক তার বাজেট সহায়তা সহায়তা। হিসাবে, ঋণ হিসাবে কিছু টাকা চাওয়া আমরা পত্রিকায় দেখেছিলাম। আহ, কিন্তু শেষ পর্যন্ত যা দেখা গেল যে 200 মিলিয়ন টাকা, $200 মিলিয়ন একটা অনুদান দেওয়া হয়েছে, আর $1 বিলিয়ন যেটা বিশ্ব ব্যাংকের তরফ থেকে দেওয়া হবে এরকম একটা বিষয়ে এক ধরনের সমঝোতা হয়েছে। তো সুতরাং এই অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই আমি মনে করি এই সফরের একটা গুরুত্ব রয়েছে। আর আরেকটা জিনিস এখানে বলা দরকার যে আমরা সবসময় দেখেছি যে ভারতের, আমরা যেহেতু ভারতের প্রতিবেশী এবং গত সরকারের সময় ভারত একটা দারুণ প্রভাব বিস্তার বা জি। সরকারের উপর এক ধরনের চাপ রাখতো, যে যার ফলে আওয়ামী লীগের এই সম্পর্ককে, যেটা বলা হতো ভারতের সাথে একটা বিশেষ ধরনের সম্পর্ক, এই এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এড়িয়ে কিছু করেছে বলে মনে হয় না। মানে বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে কোনো নীতি প্রণয়নের ক্ষেত্রে ভারতের দিকে একটা চোখ রেখেই করেছে। এমনকি 2013 সালে একটা যেটা আমাদের এখানে যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, ড্যান মজিনা, ডেনমার্ক। তিনি দিল্লি সফরে গিয়েছিলেন। হুম, তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত, তিনি সেই রাষ্ট্রদূত পরিচয়ে দিল্লি সফরে গিয়েছিলেন, কেননা সে সময় আহ, আহ, মানে ভারতের একটা শঙ্কা তৈরি হয়েছিল। ওই সময় নির্বাচন কেন্দ্রিক যে আপনার 2014 চলছিল, নির্বাচনের আগে কথা বলছেন স্যার? জি। 2014 নির্বাচনের আগে, আগে। 2013 সালে জি। সে সময়ও আহ, বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশন তার যে কূটনীতিকদের আহ্বান জানাচ্ছিল যে বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে যাতে আলাপ আলোচনাগুলো তারা আরো গিয়ার আপ করে, এবং সেই জন্য ড্যান মজীনা গেছে। তার নিশ্চয়ই। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বাদ দিয়ে আহ, কোনো বাংলাদেশের ব্যাপারে বিশেষ কোনো নীতি আলাদা করে নেবে বলে মনে হয়। নিশ্চয়ই। আমরা স্যার আবারও আপনার কাছে ফিরবো, ধন্যবাদ। এবারে যেতে চাই প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জনাব রাহিদ এজাজ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। যেই বিষয়টি পররাষ্ট্র সচিবের ব্রিফিংয়ে এসছে যে আপনার কি কি সংস্কার হচ্ছে সেই বিষয়ে তারা জানতে চেয়েছিল এবং সংস্কারের পরিকল্পনাগুলো তাদেরকে সেই প্রতিনিধি দলকে জানানো হয়েছে। একটি বিষয় এখানে এসছে যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, যেটি অধ্যাপক ডক্টর আকমল হোসেনও বলেছেন যে যে সহায়তাগুলো চাওয়া হয়েছে এর বাইরে, যেমন যেটি বলা হচ্ছে যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা এবং রোহিঙ্গা সংকট সহ আরও অনেকগুলো বিষয়ে 1 ঘন্টার এই বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনের কোনো ইস্যুস কি এখানে আলোচনায় এসছে বলে আপনার জানা আছে? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। প্রথম এবং প্রধান কথা হচ্ছে, গত 8ই আগস্ট শপথ নেওয়ার পরে প্রথম যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এলো, এবং বাংলাদেশ সফরে এবার যে কম্পোজিশনটা ছিল আমরা দেখেছি ইউএস ট্রেজারির থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে। ওখানে ইউএসটিআর প্রতিনিধি ছিলেন, ইউএসএইড ছিলেন, আর ডোনাল্ড লু যে ছিলেন সেটা তো বলাই বাহুল্য। তো একটা জিনিস বোঝার আছে যে আমার নিজের অভিজ্ঞতা এবং পরে মিটিং এর পরে কথাবার্তা বলে যেটা জেনেছি যে ইউএস ট্রেজারি থেকে কখনো এত হাই লেভেল ডেলিগেশন বাংলাদেশে আসেনি। এবং এটা বলাই বাহুল্য, আমরা যদি বিএসএস যে নিউজটি আজকে ক্যারি করেছে প্রধান উপদেষ্টার মিটিং দিয়ে, তো সেখানে পরিষ্কার বলা হয়েছে যে রাষ্ট্র পুনর্গঠন এবং সংস্কারে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তারাও কিন্তু বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় তাদের যুক্ত থাকার আগ্রহ ব্যক্ত করেছে। এখন আপনি নির্বাচনের কথা বলছেন, আমি যদি আপনাকে 11 তারিখে সরকারের সিদ্ধান্তের কথা বলি, সরকার ইতিমধ্যে 6টা কমিশন গঠন করেছে, যেটি বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, ইত্যাদি ইত্যাদি। তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই আমরা মোটামুটি তো একটা ভাইব পেয়ে গেছি যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন যে সরকারটা বাংলাদেশে এই মুহূর্তে আছে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা সংস্কারের এক ধরনের পথরেখার কথা বলে দিয়েছেন। তো যুক্তরাষ্ট্র যে এসছে এবং তারা সেই সংস্কারে কিভাবে সহযোগিতা করতে চায়, বাংলাদেশের লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, সেটা বুঝাই
এই সফরের মূল এবং প্রধান উদ্দেশ্য। এখানে আরেকটি জিনিস বলে রাখা উচিত, টিম লিডার সহ 4 জন ফিরে গেলে 2 জন সদস্য মিলে রয়ে গেছেন, এবং আমার কাছে যে তথ্য সেগুলো সেই অনুযায়ী তারা আগামীকালও সরকারের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, সেটা বাণিজ্য, অর্থ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে বসবেন। তো আপনার প্রশ্নটাতে একটু ঘুরিয়ে আমি আসছি যে নির্বাচন নিয়ে কোনো কথা হচ্ছে কিনা। না, নির্বাচন বা রাজনীতি এগুলো নিয়ে আজকের দিনে কোনো কথা হয়নি, যেটা আমরা ব্রিফিং এ জেনেছি, ব্রিফিং এর পর ব্যক্তিগতভাবে অন্যান্য সূত্রগুলো থেকে মিলিয়ে দিতে দেখেছি। এবং সঙ্গত কারণে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওভারঅল তাদের ভিজিটের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বাংলাদেশ যে রিফর্ম করতে চায়, এবং রিফর্মের প্রায়োরিটিটা বিশেষ করে একটু আগে বোধহয়, আমি যদি ভুল না করি, আকরাম স্যার নিশ্চয়ই আপনার সাথে সেটা বলেছেন, যে আমরা খুব বড় করে আমাদের একটা প্রত্যাশার জায়গা, এবং খুব সেটা সঙ্গত কারণে আমাদের অর্থনীতি একটা অধোগতি বা নিম্নমুখী ধারায় একটা চলছে। সেটা তো রিজার্ভের সংকট আছেই, বড় বড় প্রজেক্ট গুলো করেছি, সেটা লোন রিপেমেন্ট সময় এসছে, এবং প্লাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মিডল ইস্টের ক্রাইসিসের কারণে আমরা একটা ইকোনমি ক্রিপল ডাউন করে গেছে। তো খুব স্বাভাবিকভাবে আমি যদি বলি, আগের রেজিমে চীনের কাছ থেকে $5 বিলিয়ন বাজেট সহায়তা, $2 বিলিয়ন ট্রেড ফেসিলিটেশন ইত্যাদি ইত্যাদি আলোচনা ছিল। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বোঝা বা জানা দরকার, আমেরিকা কিন্তু ওইভাবে বাজেট সাপোর্টারি বা আমাদের যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিসে দেয় না, এবং একটা দীর্ঘ প্রসেসের ব্যাপার, এটা ইউএস কংগ্রেসের ভেটিং লাগে, তো সেটি সুযোগ নেই। কিন্তু পজিটিভ দিকটা হলো মাল্টিল্যাটারাল যে ডোনার এজেন্সি গুলো আছে, সেটা আইএমএফ বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, কিন্তু এডিবি বলুন, সেখানে ডিরেক্টরের রোলে তাদের একটা বড় ভূমিকা থাকে। তো সেই জায়গাতে যুক্তরাষ্ট্র চাইলে সেখানে কিছু করতে পারে, এবং আমরা জানি আগামী নভেম্বরে আইএমএফ এর একটা মিটিংও আসছে, যেখানে আমাদের ডেলিগেশন যাওয়ার কথা। তো সেই জায়গাগুলোতে হবে মোটা দাগে আমি যদি বলি যে তারা আমাদের সংস্কারের জায়গাগুলো বুঝতে জানতে চায়, এবং তাদের আরেকটা বড় ইন্টারেস্টের জায়গা কিন্তু ইনভেস্টমেন্ট। তো এই বিনিয়োগের জায়গাতে যে সংস্কারগুলো করা হচ্ছে, সেই সংস্কারে বিনিয়োগের ক্ষেত্রে তাদের কিছু উদ্বেগ আছে, সেই জিনিসগুলো কিন্তু তারা আজকে জানতে চাচ্ছেন। সেটা লেবার হতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রেড টেপ হতে পারে, এবং আমরা নিশ্চয়ই জানি শেভরন সহ একাধিক কোম্পানির অনেকগুলো টাকা অনেকদিন ধরে বকেয়া পড়ে আছে। তো মোটা দাগে আমাকে যদি বলেন, এইবারের ভিজিটে মোর অর লেস ইকোনমি, ট্রেড ইস্যু, ইনভেস্টমেন্ট, এগুলোই ফোকাস ছিল। আরেকটা বিষয় যেটি আলোচনায় ওনারা প্রধান উপদেষ্টা বলেছেন, যে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তারও সহায়তা দিতে চায়। সেইটার আসলে মোডালিটিটা কি, সেইটা কি কিছু জানা গেছে? দেখুন, এটা আসলে তো বাংলাদেশ ব্যাংকের সাথে কি আলোচনা হয়েছে সেটার কোনো ব্রিফিং করা হয়নি, কোনো প্রেস রিলিজ ইস্যু হয়নি। কিন্তু এই ডেলিগেশন আসার আগে আমরা যেসব খবর করতে গিয়ে কর্মকর্তাদের সাথে দুই দেশে কথা বলেছি, তাতে জেনে যেটা আমি বুঝেছি, সেই সারমর্মটা এরকম দাঁড়ায় যে তারা যে টাকাগুলো পাচার হয়ে গেছে, চুরি হওয়া টাকা, লুটের টাকা, যেভাবে বলি না কেন, সেটা তারা ট্রেস আউট করতে, অন্তত যুক্তরাষ্ট্রের মাটিতে সেটা তারা ট্রেস আউট করতে আমাদেরকে হেল্প করতে পারে, সাপোর্ট করতে পারে। বড়জোর তারা যেটা করতে পারে, টাকাটা খুঁজে পাওয়ার পর, এবং এটা শর্ত সাপেক্ষ, শর্তগুলো হচ্ছে আমাদের দিক থেকে খুব স্ট্রং এভিডেন্স যেতে হবে, সেই এভিডেন্সের উপর বেস করে তারা খুঁজে নিয়ে টাকাটা বড়জোর ফ্রিজ করতে পারে। কিন্তু সেই পাচার হওয়া টাকাটা বাংলাদেশে আদৌ পুরোপুরি ফিরবে কিনা, সেটা নিয়ে কিন্তু আমি সন্দিহান, এবং কথা বলে আমার সেটা মনে হয়েছে। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরবো, যেতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং সংগঠক মোহাম্মদ ইমন, আপনার কাছে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। নতুন বাংলাদেশে নতুন ধরনের কূটনীতির ভাবনা অনেকে বলছেন, এবং ভারতের সাথে আমাদের গত 15 বছর যে কূটনৈতিক সম্পর্কের জায়গা ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্কের জায়গা ছিল, সেখান থেকে বাইরে গিয়ে তরুণরা আসলে নতুন কোনো সম্পর্কের মাত্রা দেখতে চায় কিনা, এবং দেখতে চাইলে সেটি কেমন, একটু যদি বলেন। ধন্যবাদ। আজকে আরটিভির যে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক ডক্টর সাইফুল ইসলাম, এবং আমার দুইজন অতিথি আছেন আমার সাথে, প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ স্যার, এবং আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আকমল হোসেন স্যার। আমি দুজনকেই আজকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি শুরু করি, জনাব ডোনাল্ড লু উনি আসলে কে বা কি, বাংলাদেশের প্রেক্ষিতে বা আন্তর্জাতিক রাজনীতি মহলে ওনার আবির্ভাব কিভাবে, বাংলাদেশের মানুষ কিভাবে ওনাকে চেনে, হ্যাঁ, সেদিক থেকে আমি আসি। প্রথমে আমি বলবো ডোনাল্ড লু একজন কূটনীতির বড় একজন খেলোয়াড়। অনেকেই বলতে চেষ্টা করেন পাকিস্তানের ইমরান খানের পরাজয়ে তার পেছনে হাত আছে, এই সরকারের পরাজয়ে তার পেছনে হাত আছে, অনেকে অনেকভাবে অনেক কিছু বলেন আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আর কি।
কিন্তু উনি এগুলো অস্বীকার করেন, যে আমেরিকার পররাষ্ট্র দপ্তর সেগুলো কি করেন, অস্বীকার করেন। যাই হোক, উনি সর্বপ্রথম বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তখনই হন যখন বাংলাদেশে যে ফেসিবাদী আমলের নির্বাচন ব্যবস্থা, একতরফা নির্বাচন 2014, 18 এভাবে যখন নির্বাচন চলতে যাচ্ছে, তখন উনি যখন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলতে শুরু করলেন, এটাকে পরিবর্তন দরকার এবং সুশাসন, মানবাধিকার এগুলো নিয়ে যখন কথা বলতে লাগলেন, তখন উনি বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন জনাব ডোনাল্ড লু। আজকে তিনি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে উনি বৈঠক করেছেন। সেটিতে আমি মনে করি জনাব লু সাহেব ইউনূস স্যারের সাথে যে মিটিংটা করলেন, সেক্ষেত্রে আমার মনে হয় জনাব লু সাহেব এই খুশি। আমরা প্রাউড ফিল করি, কারণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপামর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেটির মাধ্যমে একটা সরকার পেয়েছি। সেই সরকার প্রধান একজন নোবেল বিজয়ী, এটি পৃথিবীর ইতিহাসে কিন্তু প্রথম। সেটা আমরা প্রাউড ফিল করি। এবং আমি আবার অন্তর্বর্তীকালীন সরকার এটা না বলে আমি অন্যভাবে বলতে একটু বেশি পছন্দ করি। পছন্দটা হলো বৈষম্য বিরোধী বিপ্লবী সরকার। এটা আমার কাছে মনে হয় যে একটু মানে গ্রহণযোগ্যতা বেশি। এখন আপনি যেটি প্রশ্ন করলেন, মানে এই যে আন্তর্জাতিক যে পরিক্রমা, সেই পরিক্রমায় জনাব ডোনাল্ড লু এর কি লুয়ের জায়গা ওভারঅল আপনার তরুণরা আসলে আমাদের পররাষ্ট্রনীতিটা কিভাবে দেখতে চায়? আচ্ছা, মানে গত 15 বছর এরকম বলা হয় যে খুব ভারতমুখীনতা ছিল। ওকে, ইয়েস। এখন এই সফরে আমি সকল প্রশ্ন উত্তর দিব, আমি একটু আমার ওয়েতে যাই। এই সফরে আমরা কি পেয়েছি এবং কি পাইনি সেটা আমি বলি। এই সফরে আমি পেয়েছি অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করলেন। যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করলেন, পররাষ্ট্র দপ্তরের সাথে আলোচনা করলেন, সেক্ষেত্রে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্বন্ধে আমরা পেয়েছি, আর্থিক স্থিতিশীলতা এগুলোর সম্বন্ধে আমরা জেনেছি, এবং উন্নয়ন চাহিদা, এতেই ছিল দৃষ্টি আমি মনে করি। কিন্তু আমি কি পাইনি, মানে আমি এই আলোচনায় কি পাইনি? আমি এই আলোচনায় পাইনি 10 লাখের বেশি রোহিঙ্গা সংকট, তাদের প্রত্যাবাসনের যে একটা নিরাপদ প্রত্যাবাসন, সেটি নিয়ে আমি কোনো আলোচনা পাইনি। আলোচনা হয়েছে, আমরা নিশ্চয়ই শুনবো, আলোচনা একটা হয়েছে। আচ্ছা, আলোচনা হলে ভালো। সেটা এখন কেন বাংলাদেশকে তারা গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশের সাথে আগের সম্পর্ক কেমন ছিল, বা আগে কি খারাপ ছিল, এখন কিরকম? আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যত উন্নত হবে, ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের গ্রহণযোগ্যতা তত বেশি হবে, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের সাথে যে আমেরিকার সম্পর্ক কখনোই খারাপ ছিল না, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছুটা খারাপ হয়েছে 2014 সালের পরে। 14 সালের পর, মানে এই যে জনাব ডোনাল্ড লু এই পর্যন্ত কিন্তু 5 বার, এটি প্রথম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি প্রথম। তবে এর আগে মোট 4 বার তিনি বাংলাদেশ সফরে করেছেন, এবং 2022 সালে উনি এসে বলেছেন যে আপনারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন, সুশাসন প্রতিষ্ঠা করুন, গণতন্ত্র ফিরিয়ে আনুন, মানবাধিকার নিশ্চিত করুন, শ্রম অধিকার নিশ্চিত করুন। এই পয়েন্টগুলো ওনারা কি বৈঠকে এসে তুলে ধরেন। কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীরা ওনার সাথে ফটো সেশন করার পরে এমনভাবে ভাব নিত যে আমেরিকা আমাদের পক্ষে আছে, কোনো সমস্যা নেই, আমরা 2041 সাল পর্যন্ত টার্গেট করে ফেলতেন ওনারা। সেটি করেছেনও বটে, এবং বিভিন্ন মিডিয়ায় ওনারা এমনভাবে ঢালাওভাবে প্রচার করেছে আমরা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তো এই সব বিষয়গুলো ওই সরকারের আমলে করেছে বিধায় একটু কিছুটা সম্পর্ক খারাপ হয়েছে। তবে আমরা যদি অতীত ইতিহাস দেখি, যে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ ছিল না। 1971 সালে কিন্তু মুক্তিযুদ্ধে আমেরিকা আমাদেরকে কি দিয়েছিল? সাপোর্ট দিয়েছিল, তাই না? এবং 1974 সালে প্রথম চুক্তি সইয়ের পরে এই পর্যন্ত অর্থ সহায়তা দিয়েছে প্রায় $8 বিলিয়ন। এবং 2021 সালে যে একটা 5 বছর মেয়াদি DOAG নামে একটা সংস্থা আছে, সেখানে উনি চুক্তির আওতায় $100 কোটি অর্থ সহযোগিতা প্রতিশ্রুতি দিয়ে এই পর্যন্ত আদায় হয়েছে 42 কোটি টাকা, এবং আজকে আদায় হলো $42 কোটি, আর আজকে আদায় হলো $20 কোটি কিন্তু আদায় হয়েছে। এভাবে কিন্তু সম্পর্কটা যাচ্ছে। তবে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক নির্ভর করবে চীন এবং ভারত, এই মহাসাগরীয় এলাকার মধ্যে যেটা আমরা পড়ি, এটি আমাদের মানে এটাই আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমাদের ভূমিকাটা। আমি এই বিষয়টা নিয়ে একটু প্রফেসর ডক্টর আকমল হোসেন আপনার কাছে
আসতে চাই স্যার, যেটি বললো আমাদের আলোচক মোহাম্মদ ইমন, যে এই আলোচনায় আসলে কি ছিল না, রোহিঙ্গা সংকট নিয়ে তারা খুব সুস্পষ্ট কিছু বলেনি, যেটি বলছে যদিও আলোচনা হয়েছে, কি হয়েছে আলোচনা সেটি পরিষ্কার না, এবং অর্থ সহায়তার বিষয়টিও বলছে। আরেকটি বিষয় যেটি মোহাম্মদ ইমন বলার চেষ্টা করলো, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাজনীতির ক্ষেত্রে আমাদের সাথে ভারত এবং চীনের অবস্থানটা কি হবে, সেইটার ভিত্তিতে আসলে এই সম্পর্কগুলো নির্ধারিত হবে। বিষয়টি আপনি কিভাবে দেখেন একটু যদি বলেন। না, আমি একটা জিনিস বলবো যে আলোচনার সময় তো খুব বড় ছিল না, তার মানে 1 ঘন্টার একটা আলোচনা হয়েছে। কূটনৈতিক আলোচনা অনেক এজেন্ডা থাকে, তো সেগুলো হয়তো আলোচনা মানে তোলা হয়, কিন্তু সেগুলোকে বিস্তারিত আলোচনা করা হয় না। তো সুতরাং সেইটা দৃষ্টিতে দেখলে আমার মনে হয় না যে সব বিষয় এক বৈঠকে ঠিক করা যায়। বাবা, সব বিষয় প্রেসে আসে তাও নাও হতে পারে। হ্যাঁ, মানে সব বিষয় যে তারা ব্রিফিং এ হয়তো এখন বললেন, কিছু কোভার্ট বিষয় তো নিশ্চয়ই থাকে স্যার এই ধরনের ডিপ্লোম্যাটিক আলোচনায়। না, সেটা থাকতে পারে আমার মনে হয়, কারণ ডিপ্লোমেসি তো সবকিছু একবারে বলে না, বা যা বলে তা করেও না, এরকমও হতে পারে, হয়। তবে যেটা ওই ভারত এবং চীন এই দুটো দেশ বা শক্তির পাশাপাশি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কর বিষয়টা, তার মানে আমেরিকা, আমি আগেই বলছিলাম আমার আজকের আলোচনার শুরুতে, যে আমেরিকা বাংলাদেশ নিয়ে কোনো এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এবং এই যে নির্বাচনের বিষয়টাও আমরা এই 7 জানুয়ারি নির্বাচনের আগে যেন মনে হচ্ছিল যে আমেরিকা বাংলাদেশের এই একটা বিরাট ধরনের চাপ প্রয়োগ করে একটা রাজনৈতিক পরিবর্তন সম্ভব করে তুলবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। এবং এই যে আমি 2013-র কথা বললাম, যে বারাক ওবামা এটাকে গুরুত্ব নিয়ে মানে ভারতের সাথে আলোচনা করার কথা বললেন, তার মানে ভারতকে রেখে আমেরিকা বাংলাদেশের বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে। এবং নির্বাচনের ক্ষেত্রেও, গত নির্বাচনের ক্ষেত্রেও ভারত চায়নি এমন কোনো চাপ কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা দেয়নি। তার মানে আমরা এখানে এই অঞ্চলে একসময় ভারতের সাথে, সেই স্নায়ুযুদ্ধের যুগে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল না, কিন্তু স্নায়ুযুদ্ধ উত্তর পৃথিবীতে দেখা গেছে ভারতের যে অবস্থান, তার যে মানে ভৌগোলিক অবস্থান এবং তার যে শক্তি হিসাবে এমার্জ করা, গত 50 বছর ধরে ধীরে ধীরে ভারতের রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে এসছে, সেটা আমেরিকানরা খুব ভালোভাবে একটা প্রশ্ন, যে ব্যক্তির আমাদের যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন, যে ব্যক্তি ডক্টর ইউনূস হিসেবে ওনার যে গ্রহণযোগ্যতার কথা বলছেন, সেটি আমাদেরকে কোনো অ্যাডভান্টেজ দেবে কিনা বাংলাদেশ আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে, এক। এবং আরেকটি স্যার জনপ্রিয়, যদিও এটা আমি কোনো রেফারেন্স বলছি না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটা ন্যারেটিভ হয়েছে যে এই আন্দোলনের পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের রোল আছে। সেই দুইটা বিষয় যদি একটু বলেন। না, আমি একটা, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলা হয় সরাসরি, তাহলে আমাদের ছাত্র জনতার যে ভূমিকা, সেটাকে আমি খাটো করে ফেলি। তার মানে একটা এক্সটার্নাল ফ্যাক্টরকে আমরা নিয়ে আসছি আমাদের এই একটা নিশ্চয়ই, এবং এটা ভারতের কথা, ভারত ন্যারেটিভ, এটা ভারতের একটা ন্যারেটিভ, সেটাই বলছি। 6 তারিখ থেকে 6 আগস্ট থেকে ভারতীয় কিছু কিছু মিডিয়াতে যেভাবে এই বিষয়টাকে তুলে ধরেছে, অর্থাৎ এটা পেছনে কি বলে পাকিস্তানি ISI জড়িত, আমেরিকানরা জড়িত, এইগুলো আমার মনে হয় যে যার এই আমাদের ছাত্র জনতার যে যে শক্তি অর্জন এবং আমাদের রাজনৈতিক যে শক্তি, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, এগুলোকে অতএব এটা কোনো কথা না। কিন্তু আমেরিকা চীনের ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকবে, স্বাভাবিকভাবে ইন্ডিয়া যেমন কনসার্ন, যে বাংলাদেশে চীন কি পরিমাণ সুযোগ পাচ্ছে, বা চীনকে বাংলাদেশ কি পরিমাণ কতখানি কাছে টেনে নিচ্ছে, সেটার দিকে এই দুই শক্তিরই, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুজনই
দুটোরই একটা লক্ষ্য থাকে। জি। সুতরাং এটাকে একদম করে দেখার ব্যাপার নেই যে অর্থাৎ বাংলাদেশ আর আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কটা একরকম, আবার বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটা যে আরেক রকম, সেটা কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের এই পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে বলে আমি মনে করি। রাহিদ এজাজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে জি, পাচ্ছি। যে প্রশ্নটি আমাদের আলোচক রেখেছেন মোহাম্মদ ইবনে, যে এই আপনার রোহিঙ্গা সংকটের আলোচনাটি আসলে কতখানি হয়েছে সেই বিষয়টি আপনি জানেন কিনা? কারণ যদিও গণমাধ্যমে এসেছে যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে ভারতের এখানে রোল কি হবে সেই বিষয়টি, যেটা প্রফেসর আকমল বললেন, বাংলাদেশের এই কূটনীতি, নতুন বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে চীন ভারতকে পাশাপাশি রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কূটনীতিটা আসলে কিরকম হবে একটু যদি বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই আলোচনাটা ছিল কম বেশি 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার আলোচনা, এবং শুরুতে আমি বলেছি যে এই সফরের উদ্দেশ্যটা কি ছিল। উদ্দেশ্যটা নিশ্চয়ই একটা সফরের মধ্যে আমরা যদি আশা করি যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা একটু অনেক অনেক বাড়াবাড়ি। এবং আমি যদি বলি, একটা সরকারের বদল হয়েছে, পরিবর্তন বা পট পরিবর্তন যেটাই বলেন না কেন, একটা সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসছে। তো সঙ্গত কারণে সবগুলো বিষয় নিয়ে আলোচনা হতেই পারে, আলোচনার টেবিলে সবগুলো এজেন্ডা থাকে। কিন্তু আমরা যদি মনে করি যে একটা আলোচনা দিয়েই আলোচনার টেবিলে তারা সবকিছু সমাধান করে ফেললেন, সেটির কোনো সুযোগ নেই। তারা আজকে ব্রিফিং এ যেটা বলা হয়েছে, অন্যান্য বিষয়ের মতো রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের মানবিক সহায়তা এক ধরনের টান বা ঘাটতি আমরা দেখছি গত বছর 2-3 ধরে। তো সেখানে যুক্তরাষ্ট্র কিভাবে যুক্ত থাকবে সেটি নিয়ে কথা হয়েছে। আর প্রত্যাবাসন নিয়ে, যেটা আমার আপনার বাংলাদেশের নাগরিক হিসেবে খুব আগ্রহ থাকে, সেটি নিয়ে খুব আলোচনা হয়নি, এবং সেই প্র্যাকটিক্যাল অবস্থাটা এই মুহূর্তে নেই। তো রোহিঙ্গা নিয়ে আলোচনাটা ওই জায়গাতে হয়েছে। আর প্রত্যাবাসন নিয়ে না হলে মানবিক সহায়তা যুক্তরাষ্ট্র অব্যাহত থাকবে, এই বিষয়টা। আর আপনি গণমাধ্যম কর্মীরা যে প্রশ্নটা করেছিল যে ভারত থেকে উনি কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা, পররাষ্ট্র সচিব যদিও বলেছেন, সেই বিষয়টা বলছি, ভারত থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা। তিনি খুব চমৎকার ভাবে একটা উত্তর দিয়েছেন যে দুই দেশেরই হাই কমিশন বা এমবেসি আছেন, এবং সেই এমবেসি দিয়ে যোগাযোগ বা কথাবার্তা গুলা হয়। কিন্তু এটাও আমাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ভারতের এক ধরনের ভূমিকা থাকে, সেটা অতীতে ছিল, এখনো আছে। কিছু প্রকাশ্যে চলে আসে, কিছু অপ্রকাশ্য থাকে। আমরা যেমন দেখেছি ড্যান মজেনাকে নির্বাচনের আগে দিল্লি সফরে যেতে 2013-তে। আবার একই সময় এটাও ভুলে রাখলে চলবে না, ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং কিন্তু ঢাকায় এসেছিলেন, জেনারেল এরশাদকে রাজি করিয়েছিলেন নির্বাচনে। এই বিষয়গুলো ঘটে থাকে। এবং খুব সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছিল, এবং সেই ফোন আলাপের মধ্যেও আমরা দেখেছি ভারতের দিক থেকে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ, এই বিষয়গুলো নিয়ে তারা দুজনেই অভিন্ন মত প্রকাশ করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর থেকে, অর্থাৎ হোয়াইট হাউস থেকে যে প্রেস রিলিজটা দেওয়া হয়, সেখানে সেটার উল্লেখ ছিল না। যদিও 1 সপ্তাহ পর আপনার পেন্টাগন আরেকটা যে বিবৃতি যখন আসে, জন কির্বি যিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অর্থাৎ আলোচনা যে কোনো না কোনো লেভেলে বাংলাদেশ নিয়ে হচ্ছে, এটা যেমন ঠিক, আবার বাংলাদেশের 5 অগস্ট পরবর্তী যে পট পরিবর্তন, সেখানে যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান কিন্তু একই নয়, এটিও আমাদের মনে রাখতে হবে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, বাংলাদেশ যাতে স্থিতিশীল থাকে এবং বাংলাদেশে যাতে অস্থিতিশীলতার রেশ না ছড়ায়, সে ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্র যথেষ্ট আগ্রহী। কাজে আমি মনে করি যুক্তরাষ্ট্র হয়তো অন্যান্য সময় যেটা ভারত তাদেরকে প্রেস করতো, এবার হয়তো যুক্তরাষ্ট্র তাদেরকে বলছে যে তোমরা বাংলাদেশের সাথে পজিটিভলি এঙ্গেজ থাকো। কারণ বাংলাদেশ যদি স্টেবল থাকে, পিসফুল থাকে, তার গ্রোথ ভালো হবে এবং সেটা দক্ষিণ এশিয়ার জন্য সহায়ক হবে। হয়তো যুক্তরাষ্ট্র এই অ্যাঙ্গেলে তাদের দিকটা বলতে পারে, যেটা আমি যতটা জেনেছি। পাশাপাশি ভারত হয়তো তাদের উদ্বেগের কথা তাদের মতো বলেছে, কিন্তু এই মুহূর্তে হয়তো যুক্তরাষ্ট্রই বলবে যে আমরা দুজনে মিলে আসো বাংলাদেশকে সমর্থন করি। কিন্তু এই জিনিসগুলো পাবলিকলি আজকে প্রেস কনফারেন্সে বলা হয়নি, এবং আলোচনায় উঠেছে বলে পররাষ্ট্র সচিবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন বাংলাদেশ কোনো আলোচনা তাদের হয়নি। কিন্তু আমরা এটাও জানি, মনে রাখতে হবে, কূটনীতিতে সব জিনিস কিন্তু সবসময় বা একই সঙ্গে প্রকাশ করে দেওয়া হয় না। হয়তো কোনো একটা সময় আমরা হয়তো 1 সপ্তাহ পর, 1 মাস পর, কিংবা
6 মাস পরেও জানতে পারি যে 15 সেপ্টেম্বর 2024 আলোচনায় এই দুটা লাইন নিশ্চয়ই দুপক্ষ তুলেছিল। জি, আপনাদের আলোচনা আমরা শুনবো। আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে নিচ্ছে ছোট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কে কি চায়। আমরা ফিরছি আলোচনায়। এবারে যেতে চাই আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংগঠক মোহাম্মদ ইমন। আপনার কাছে একটু যদি মানে যুক্তরাষ্ট্রের চোখে বাংলাদেশটা কেমন একটু যদি বলেন, আপনার কি ভাবনা এটা? আচ্ছা, কোনো দেশের সাথে কোনো দেশ শত্রুতা রাখতে চায় না। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটের কারণে শত্রুতা তৈরি হয়। সেক্ষেত্রে আমি বলবো যুক্তরাষ্ট্র কেন, সকল দেশকে আমরা বন্ধুবর রাষ্ট্র হিসেবে ভাবি। যদি তারা ভাবে কিনা যায় না, আন্তর্জাতিক রাজনৈতিক পরিক্রমা হয়তো ভিন্ন প্রেক্ষাপট হতে পারে, তবে আমরা সকল দেশকে সহমর্মিতার চোখে আমরা দেখি আর কি। এখন যুক্তরাষ্ট্র কি মানে কোনো একটা উদ্দেশ্য বা এই ধরনের কোনো কিছু নিয়ে বা বাংলাদেশের সাথে এভাবে সম্পর্ক তৈরি করছে কিনা, সেটি কিন্তু না। আমরা একটা বিষয় এখানে একটু ক্লিয়ার করি, যুক্তরাষ্ট্র একটু টেনশনে আছে এই কারণে বাংলাদেশের যত অবকাঠামোগত কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে কিন্তু প্রযুক্তিগত এবং ম্যান পাওয়ার দিয়ে আমাদেরকে সহায়তা করছে অধিকাংশ ক্ষেত্রে চীন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটু কি মানে আমাদেরকে প্রযুক্তিগত সহায়তা অবকাঠামোগত উন্নয়নে দেওয়ার তারা চেষ্টা করছে, যেটি পজিটিভ, নেগেটিভ কিছু না। এখন স্যার যেটা বলছিলেন আর কি, চীন এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে, চীন এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রয়াসের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতি করার একটা কি প্রয়োজন আর কি, আমি মনে করি ওর করতেও পারে। ঠিক আছে, এখন তারা বাংলাদেশকে কেমন দেখে, তারা বাংলাদেশকে কি কারণে দেখে, মানে এরকম আমি বলবো এককভাবে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তারা এই বৈঠকে হয়তো এটিও আলোচনা করেছেন, আমি একটু করে শুনেছিলাম যে কোন কোন জায়গায় নতুনভাবে বিনিয়োগ করা যায়, সেই জায়গাগুলো ওনারা ফাইন্ড আউট করছেন যে এই জায়গায় মনে হয় বিনিয়োগ করা যায়। এবং ওরা আমাদেরকে ভালো চোখে দেখার একটা নির্দিষ্ট একটা পয়েন্ট হলো পোশাক খাতের শক্তিশালী বাণিজ্যের কারণে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু 10% বাজার আমরা হারিয়েছি পোশাকের ক্ষেত্রে। সেটি আমরা কি কখন হারিয়েছি? 1 মাসের মধ্যে? না, ওভারঅল আজকের নিউজ আমরা বলছি। আজকে নিউজে দেখেছেন, সেটি 1 মাসের মধ্যে নয়, বিগত সরকারের আমলের হিসাব, ওদের পাপের প্রায়শ্চিত্ত আমরা ভোগ করছি, এটাই আমরা 10% বলছি। কিন্তু একটা নির্দিষ্ট সময় যাক, নির্দিষ্ট সময় অতিক্রমের পরে দেখা যাবে যে তাদের পোশাক যে রপ্তানি, সেখানে আমরা কিভাবে ইয়া করতে পারি। যে ওভারঅল আমাদের গার্মেন্টস গুলোতেও তো একটা অস্থিরতা চলছে, সেটিও তো অস্থিরতা চলছে, ঠিক আছে, কিন্তু কখন থেকে অস্থিরতা শুরু হলো? এই যে গার্মেন্টসের যে উন্নতি বা পোশাক শিল্পের উন্নতি, এগুলো তো বারে বারে ডোনাল্ড লু এসে বলে গেছেন বিগত সরকারকে যে আপনারা এই খাত উন্নতি করুন, এই খাত উন্নতি করুন, নিরাপত্তা দিন, না হলে রানা প্লাজার মতো দর্শয়ে পোশাক খাতে বড় একটা বিপর্যয় নেমে আসতো না। ঠিক আছে, ওনারা বারবার সতর্কবার্তা দিয়েছেন, কিন্তু যে ফ্যাসিস্ট সরকার তো সেটা মানেনি। না মানার কারণে আজকে 10% যে ক্ষতি সেটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এটা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পাপ না, এটা বিগত ফ্যাসিস্ট এই সরকারের পাপের কথা বলছি না, আমি যেটা বলছি যে এই সরকার তো বয়সই মাত্র 1 মাস। তো আমরা এখন পাপ পুণ্যের হিসাব করার মতো সময় নিশ্চয়ই আসেনি। আমি আবারও আপনার কাছে ফিরব, প্রফেসর ডক্টর আকমল হোসেন স্যার, আপনার কাছে আমি আবারও ফিরতে চাই। যেটি বলা হচ্ছে যে ইন্দো প্যাসিফিকের একটি আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের আলোচনার মধ্যে আসে। এই আলোচনাটা স্যার একটু সহজে বোঝা আর কি আমাদের, কারণ ইন্দো প্যাসিফিক বলতে ভারী ভারী শব্দ, কেতাবি শব্দ, কিন্তু একটু সহজ করে আসলে কেন আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠলাম আমরা এখানে, একটু যদি বলতেন স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে চীনের যে উত্থান হয়েছে, জি, ধরুন এই প্রায় 3 দশক বা তারও বেশি সময় ধরে, তো চীনা শুধু অর্থনৈতিকভাবে না, তাদের সামরিক শক্তিরও তো উত্থান হয়েছে। কারণ সামরিক শক্তিকে মানে পরিপূরক, অর্থনৈতিক সব শক্তি দুটোই পরিপূরক। তো নিশ্চয়ই তো ভারত, চীন আপনার এই নিজেকে বলছে যে সাউথ চায়না সি
যে সমুদ্রটা চীনের দক্ষিণে, শুধু চীনের সাথে এই সি না, আরো যেমন ভিয়েতনাম বা ফিলিপিন্স, তাইওয়ান, জাপান, এদের সবারই মালিকানা আছে ওই সিতে। কিন্তু চীনের একাধিপত্য একটা স্থাপন করার একটি ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম। তো এই বিষয়টা এবং এই পথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাপানের যে তেল সরবরাহ হয় এই অঞ্চল দিয়েই তো তেলগুলো যায়, তেলের জাহাজগুলো যায়। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যে মানে আপনার ভারতও চাচ্ছে এই সমুদ্র যাতে নিরাপদ থাকে। অর্থাৎ এই যে ইন্দো প্যাসিফিক যে কৌশলের কথা বলা হচ্ছে, যে এই পুরো অঞ্চলটা একটা এমন মানে সমুদ্র অঞ্চল থাকবে যেখানে কোনো মানে থ্রেট ডেভেলপ করবে না। তো যেটা আমেরিকার দরকার, যেটা আপনার জাপানের দরকার, আর যে অস্ট্রেলিয়ার দরকার, এই সমস্ত দেশ যে জিনিসটা আপনার এই কনসেপ্টটা, এই ইন্দো প্যাসিফিক কনসেপ্টটা তুলে ধরেছিল, সেখানে বাংলাদেশ কি অবস্থান নেবে, বাংলাদেশের পজিশনটা কি হবে, এটা আমেরিকা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের কাছে জানতে চেয়েছে। আবার অন্য দিক দিয়ে চীনারা কিন্তু, আমরা জানি যে এখানে যে চীনা রাষ্ট্রদূত যিনি ছিলেন তিনি এক ধরনের একটা ভেইল থ্রেট দিয়েছিল বাংলাদেশকে, যদি বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে অংশীদার হয় তাহলে বাংলাদেশের ক্ষতি হতে পারে। তো যদিও পরে এটাকে আবার কূটনৈতিকভাবে সেটাকে করা হয়েছিল। ফলে পরে বাংলাদেশ তার অবস্থান একটা ঘোষণা দিয়েছিল, যেটা সরাসরি আমেরিকার যে স্ট্র্যাটেজি তার প্রতি কমিটেড বা তার প্রতি ক্লিয়ারলি অ্যাডেয়ার করে না, সেই অংশ মানে তার সাথে যুক্ত, বলা যেতে পারে এক ধরনের নিরপেক্ষ একটা অবস্থান বাংলাদেশ তুলে ধরেছে। তো সেইটাই হচ্ছে আসলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে মানে আপনার যদি চীনের প্রভাব পারে, চীন যদি তার ডমিনেশন মানে তৈরি করতে পারে, তাহলে যেমন পশ্চিমী দেশগুলোর স্বার্থ হানি হয়, আবার এখানকার রিজিওনাল স্টেটসগুলো চায় না যে চীন ওখানে ডমিনেট করুক। ফলে এই ধরনের একটা আপনার জটিল একটা ডিনামিক্স আর কি আমি বলবো পরিবর্তিত পরিস্থিতি, আমরা যদি বলি পরিবর্তিত পরিস্থিতি ইন্দো প্যাসিফিকে নিয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি? মানে আজকে বাংলাদেশের যে ধরনের এখন যে আমাদের এখনকার যেই পরিস্থিতি, আমার মনে হয় না রাতারাতি এরকম কোনো পরিবর্তন করা বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে। কেন আমাদের চীনের কথা আবার মনে রাখতে হবে, চীন আমাদের কিন্তু একটা বড় মিত্র রাষ্ট্র। জি, তার মানে আজকে আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব ভালো হয়ে গেল মানে আমরা চীনকে ছেড়ে দেবো, মানে চীনের সাথে আমাদের সম্পর্ক পতন হবে, সেইটা বোধহয় সম্ভব হবে বলে মনে হয় না। আমি মনে করি সেটা স্যার ভারতের রোলটা স্যার কি হতে পারে স্যার? কারণ আপনি তো আপনার আলোচনাতে বারবার এই কথাটি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের বিষয়ে কোনো নীতি বা সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতকে পাশ কাটিয়ে করছে না। তো সেই ক্ষেত্রে স্যার ভারতের অবস্থানটি কি হতে পারে স্যার এই ক্ষেত্রে? মানে আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থাকবে? মানে বাংলাদেশকে এই ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি কৌশল যেটাকে বলছি, এইটার ব্যাপারে ভারত আমেরিকা দুজনই চাইবে যে বাংলাদেশ তার একটা স্পষ্ট করে অবস্থান ঘোষণা করুক, কিন্তু সেটা বাংলাদেশ কতদূর চাইবে সেটা নিয়ে আমি প্রশ্ন করছি। কেননা জিনিসটা তো চীনের বিরুদ্ধে হয়ে যায়। জি, মানে বাংলাদেশ এখানে কোনো অবস্থান নিলে সেটা চীন বিরোধী হয়, সেটা বাংলাদেশের স্বার্থের এরকম স্যার, এরকম একটা স্যার খুব মানে পপুলার পারসেপশন গ্রো করেছে স্যার। এটা আপনিও হয়তো জানেন যে এই অন্তর্বর্তী সরকার প্রচন্ড রকম প্রো আমেরিকান হবে, প্রচন্ড রকম অ্যান্টাই ইন্ডিয়ান হবে। এইগুলো কি আসলে স্যার কোনো এসেন্স আছে এই কথাগুলোর? ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আমাদের অবশ্য ভিন্ন একটা বিবেচনার ব্যাপার, কিন্তু সরি আমেরিকার ক্ষেত্রে বিশেষ করে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এটা তো কোনো রাজনৈতিক সরকার না, এখানে কোনো রাজনৈতিক দল নেই, এবং যারা এখানে তাদের কোনো পপুলার এজেন্ডাও নেই।
তাদের এজেন্ডা নেই এবং তাদের মতাদর্শগতভাবেও তারা এমন র্যাডিক্যালও লোক না। তো সুতরাং আমেরিকার সাথে তাদের যে সম্পর্ক, সেই ব্যাপারে আমার মনে হয় সেটা খুব স্বাভাবিক। তারা চাইবেন যে আমেরিকার সাথে তাদের বাংলাদেশের সম্পর্কটা থাকুক এবং সেটা আরো বাড়ুক। কিন্তু চীনের প্রসঙ্গটা, ভারতের, আমাদের প্রতিবেশী ভারতের সাথে তো আপনি প্রফেসর ইউনূস আগেই প্রকাশ করে দিয়েছেন যে ভারত আমাদের প্রতি কি অ্যাটিটিউড নেয়। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র প্রগতিশীল শক্তি, প্রগতিশীল রাজনৈতিক দল, আর অন্যরা সবাই হচ্ছে মৌলবাদী। এই ধারণাটা খুব ভুল এবং আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। কারণ ভারতীয় বুদ্ধিজীবী, ভারতীয় যে ভূকৌশলবিদ, ভারতীয় যে আমাদের অধ্যাপকরা, তাদের একটা মনোভাব হচ্ছে যে বাংলাদেশ সবসময়ই ভারতের কাছ থেকে দূরে সরে যাওয়া। অর্থাৎ দূরে সরা বলতে ভারতের সাথে কোনো যদি দ্বিপাক্ষিক আমাদের কোনো সমস্যা তৈরি হয়, তাহলে আমরা যদি কোনো অবস্থান গ্রহণ করি যেটা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের স্বাধীন অবস্থান, সেটাকে তারা ব্যাখ্যা করে যে এখানে আপনার ওই মৌলবাদী শক্তির উত্থান, এবং সেটা এইবারেও তারা তাই প্রকাশ করেছে। এমনকি আমি রাজীব গান্ধীর বক্তব্যে আমি অবাক হচ্ছি। রাহুল গান্ধী তিনি আমেরিকাতে যে পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বলে আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি। একটু মোহাম্মদ ইমন আপনার কাছ থেকে শুনতে চাই যে স্যার তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ডিনামিক্সটা বলো, ভারতের সাথে ডিনামিক্সটা একটু যদি আপনি বলেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো খারাপ ছিল না, খারাপ করা হয়েছে ক্ষমতায় থাকার জন্য। এটা কেন হবে? আমি ক্ষমতায় থাকব, 5 বছর আমার নির্বাচন হবে, 5টা বছর আমি থাকব। আমি অবৈধভাবে একটা রাষ্ট্রকে ব্যবহার করে, একটা রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে, একটা রাষ্ট্রের জনগণের সেন্টিমেন্ট ব্যবহার করে আমি আর একটা রাষ্ট্রের আধিপত্য বিস্তার করতে চাচ্ছি। সেজন্য কিন্তু কি হচ্ছে, সম্পর্ক খারাপের দিকে গেছে। বিশেষ করে ভারতের মোদী সরকারের আমলে বাংলাদেশের সাথে সম্পর্কের অনেক অবনতি হয়েছে। তার মধ্যে যদি আমি কয়েকটা বলি, বিশেষ করে ধর্মকে ব্যবহার করা হয়েছে বাংলাদেশে। আপনি যে এখন মন্দির হামলা বলেন, মাজারের হামলা বলেন, সব কিছু কিন্তু দুষ্কৃতিকারীরা ঘটাচ্ছে। দুষ্কৃতিকারী বলতে আমি বুঝাচ্ছি, বিগত সরকার, শেখ হাসিনা সরকারের যে সাঙ্গপাঙ্গরা আছে, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি যদি স্পষ্ট ক্লিয়ার সিসিটিভি ফুটেজ নিয়ে চেক করেন কারা করছে এবং সুষ্ঠু তদন্ত করেন, তাদের নাম কিন্তু বেরিয়ে আসবে এবং অলরেডি এসেছেও। এই যে ধর্মকে তারা ব্যবহার করে, কিছুদিন এই যে গতকালকে মনে হয় একজন ইসকন গুরুর একটা বক্তব্য শুনলাম, সেখানেও কিন্তু ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, সবগুলি কিন্তু রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তাহলে আমার এখানে প্রশ্ন, কেন আমরা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য একটা দেশকে আরেকটা দেশের হাতে তুলে দিব, একটা দেশের মানুষকে আরেকটা দেশের মানুষের হাতে তুলে দিব, হানাহানি ঘটাবো, মারামারি ঘটাবো, লুটতরাজ ঘটাবো? কেন? আমরা কিন্তু এই যে মন্দির হামলা, মাজার হামলা যারা করে তাদের বিরুদ্ধে সরাসরি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্টেপ নেওয়ার জন্য বলছি। কেউ আমাদের এখানে সংখ্যালঘু না, আমরা সবাই ভাই। মুসলমান আমার ভাই, হিন্দু আমার ভাই, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি আমার ভাই, কাউকে আমরা পৃথক করে দেখি না। কিন্তু একটা পক্ষ প্রতিনিয়ত চেষ্টা করছে যে সরকার, মোদী সরকারকে কাজে লাগিয়ে দেশের মানুষকে, ওই দেশের মানুষের সাথে একটা মানে বিরোধপূর্ণ পরিবেশ সৃষ্টি করলো, সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা সেইটাই কি মানে একটা নেগেটিভ ভাবে দেখি। এমনি ভারতের সাথে তো আমাদের কোনো ইয়ে নেই। আমাদের সাথে ভারতের সম্পর্ক তখনই খারাপ হয় যখন ফেলানি হত্যা হয়। ফেলানি হত্যার বিচার পায় না, তখন আমাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়। আমরা বর্ডারে দেখলাম এদিকে অনেক দূর আগ পর্যন্ত আমাদের সীমানা দেওয়া আছে, বাংলাদেশের সীমানা, ওদিকে যেও না, অথচ তার কাটা কিন্তু অনেক দূরে। আমরা পাশ ঘেঁষে হাঁটতে পারি না, কিন্তু আপনি খেয়াল করছেন কিনা জানি, পাশ ঘেঁষে হাঁটতে পারি না, কিন্তু ভারতের সাইডে পাশ ঘেঁষে হাঁটতে পারে। আমাদের তখনই খারাপ লাগে যখন এই যে কিছুদিন আগে একটা আপুকে হত্যা করা হলো, চাকমা আপু, ঠিক আছে, তো জুয়েল চাকমা,
এই যে এগুলো হত্যার যখন আমরা বিচার পাই না, তখন তাদের সাথে আমাদের খারাপ সম্পর্ক তৈরি হয়। আপনি বলতে চাইছেন যে সম্পর্ক আসলে গত সরকারই তার নিজের স্বার্থে আপনার এই সম্পর্কটিকে, মানে বাংলাদেশে যে একটা ভারত বিদ্বেষী আজকে কিছু কিছু মনোভাব, সেটি আসলে দায়ী হচ্ছে ফ্যাসিস্ট সরকার। আরেকটা যদি স্টেপ নিত, যে আপনি এই যে বন্যা, ফেনীতে বন্যা হলো বা বিভিন্ন জায়গায় বন্যা হলো, এটা কিন্তু প্রাকৃতিক সৃষ্ট বন্যা না, এটা ভারত সৃষ্ট বন্যা। এটা যদি একটা নেগোসিয়েশন চলে আসতো, একটা যথাযথ যে ন্যায্য হিস্সা, সেটি যদি বিগত সরকার করতে পারতো, তাহলে এখন জনগণের সেন্টিমেন্ট কাজ করতো পজিটিভ। সবকিছু মিলিয়ে কিন্তু খারাপ দিকে যাচ্ছে। একটু অধ্যাপক ডক্টর আকমল হোসেন, আপনার কাছে স্যার আবারও ফিরতে চাই। যেটি এই সফরটি আমরা দেখলাম যে স্যার আপনার একেবারেই ক্ষমতা, মানে দায়িত্ব নেওয়ার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই তারা কিন্তু প্রতিনিধি দল পাঠিয়েছেন। এটিকে বাংলাদেশের প্রতি একটা বিশেষ প্রায়োরিটি মার্কিন যুক্তরাষ্ট্রের, এভাবে দেখার সুযোগ আছে নাকি স্যার তাদের যে রেগুলার রুটিন মেকানাইজ যে পলিসি, ফরেন পলিসি, সেটারই অংশ? আমার মনে হয় আপনি প্রথমে যেটা বললেন সেটাই খুবই হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ প্রফেসর ইউনূস আমেরিকার কাছে খুব গ্রহণযোগ্য একজন ব্যক্তি, শুধু আমেরিকার কাছে না, উনি পৃথিবীর অনেক দেশের কাছে গ্রহণযোগ্য। এবং বাংলাদেশে ধরেন যে সরকার ক্ষমতাসীন ছিল, তারা তাদের থেকে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা আমেরিকানরা তো লক্ষ্য করেছে, কিন্তু আমেরিকানদের আবার নিজস্ব ব্যাপার আছে তো, যেটা তারা মানে সরাসরি বলে না, যেটা বিশ্বের যে কোনো ইয়েতেই স্বার্থ, জাতীয় স্বার্থ, আমেরিকান জাতীয় স্বার্থ। তখন শেখ হাসিনাকে নিয়ে পর্দার অন্তরালে অনেক কিছু বলেছেন, কিন্তু উপর থেকেও আমরা জনগণ সেভাবে দেখতে পাইনি যে উনি তারা কি করেছে। কিন্তু অতএব শেখ হাসিনার যে সরকারকে যখন বিদায় নিতে হয়েছে, এই যে সরকার এসছে, এই সরকার আমেরিকার কাছে খুব মানে গ্রহণযোগ্য একটা সরকার। এবং এই সরকারের আমি আগেই বলেছি যে এই এদের এজেন্ডার মধ্যে কোথাও এমন কিছু নেই যেটা আর কি যাদের বলা যায় যে আমেরিকার কাছে ডিসপ্লিজিং ব্যাপার হবে, আমেরিকা পছন্দ করবে না এমন কিছু। অর্থাৎ তাদের যে অভ্যন্তরীণ যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে, সেগুলো তো ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা এই ধরনের মার্কিন মডেলেই ইয়ে করা হবে। এই যে আপনার তাদের অর্থনৈতিক যে পরিবর্তনগুলো, সংস্কারগুলো, সেই সংস্কারগুলো তো আমেরিকার কাছে গ্রহণযোগ্য বিষয় হবে। এবং অন্য দিক দিয়ে আপনার তার যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি এখন পর্যন্ত সরকারের কোনো ইয়েটা আমরা দেখি নাই, কোনো পরিষ্কার কোনো অবস্থান দেখি নাই, কিন্তু একটা ট্রেন্ড তো বোঝা যায় যে এই পররাষ্ট্রনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতির কারণ হবে, সেটা আমার মনে হয় না। ফলে স্বাভাবিকভাবে আমেরিকার কাছে এই সরকার যে মানে আদরণীয় শব্দটা বাংলা যদি আমি বলি, আদরণীয় সরকার, এবং সেই জন্য আপনার 1 মাসের মধ্যেই এই সফরটা আপনি ভেবে দেখছেন। একটু মোহাম্মদ ইমন আপনার কাছে শুনতে চাই যে আসলে দিন শেষে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি, বিশেষ করে কূটনীতির ক্ষেত্রে? ওকে, আমাদের প্রত্যাশা এমন একটা বাংলাদেশ গঠিত হবে। অনেকেই বলছে, আমি এই প্রশ্নতে অনেকেই বলছে এই সরকার ব্যর্থ। সেই প্রশ্নটা আগে উত্তরটা দিয়ে দিই। এই সরকার ব্যর্থ হচ্ছে মনে হচ্ছে এখানে ঠিক হচ্ছে না, এখানে ঠিক হচ্ছে না, এই সাইড নাই, এই সাইড নাই। আমি মনে করি দোষটা আমাদের। কেন? আপনার বাসার সামনে যেখানে ময়লা ফেলার কথা না, সেখানে 1 দিন ময়লা ফেললো, 2 দিন ফেললো, আপনি নিষেধ করলেন না, 3 দিন ফেললো, আপনি নিষেধ করলেন না, এভাবে 17 দিন ফেললো, একটা ময়লার স্তূপ হলো। যখন কেউ একজন লোক এসে ওই ময়লাতে নাড়া দিল পরিষ্কার করার লক্ষ্যে, তখন একটু গন্ধ বেরোচ্ছে। তখন ওই মানুষটাকে আপনি বলছেন, ইস কেন নাড়া দিয়েছ, ওই গন্ধ বেরোচ্ছে। আমি বলবো, আপনি প্রথম বছর ভোট দিতে পারেননি, সেটি আপনি বলেন নাই জোর গলায়। দ্বিতীয়বার ভোট দিতে পারেননি, সেটি বলেন নাই, সেটা নিয়ে এভাবে আন্দোলন করেন নাই। 17 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন এসে দায়িত্ব নিয়েছে, যখন সব সেক্টরে ধরতেছে, যে আমাদের উপদেষ্টা আসিম মাহমুদ বলেছেন, আমাকে মনে হয় দুর্নীতির মহাসমুদ্রে ফেলে দিয়েছে। এই যে
এই যখন পরিষ্কার করতে আসলেন তখন একটু স্বাভাবিক এদিক সেদিক হবেই। ময়লাটা পরিষ্কার করার পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে আশা করি আর গন্ধ হবে না। ততটুকু পর্যন্ত একটু সময় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এখন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, লুটতরাজ থাকবে না, আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক সুন্দর হবে, যেখানে আমাদেরকে ফেলানির মতো তার কাটাই ঝুলিয়ে রাখা কোনো লাশ আমরা দেখব না, যেখানে অস্ত্রবাজি দেখবো না, টেন্ডারবাজি দেখবো না, ধাপ্পাবাজি দেখবো না, কিশোর গ্যাং দেখবো না, এরকম একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এখন এই যে রিসেন্টলি আমরা একটা কথা শুনতে পাচ্ছি শেখ হাসিনা দেশে আসবেন, হুট করে আসবেন, আমি এটা একটু বলে ফেলি, আমি কি আর সময় পাবো? না না না, একেবারে শেষ। ওকে ওকে, আর একটা মিনিট, জাস্ট একটা মিনিট, যে শেখ হাসিনা দেশে আসবেন হুট করে এসে মেসাকার করবেন, আমি একদম শেষ করেন। আমি বলি এখনো পর্যন্ত কিন্তু এই আন্দোলনে নিহত হওয়ার লাশের কবর এখনো কিন্তু শুকায়নি, এবং যারা আহত তারা হাসপাতাল থেকে বেরোতে পারেনি। এরকম লাশের উপর দিয়ে আপনি আবার মেসাকার করার চেষ্টা করবেন না। বাংলার ছাত্র জনতা সেগুলো প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছে। স্যার, মোহাম্মদ ইমন যে এই প্রত্যাশাটা করলো সেটি নিয়ে আপনার মন্তব্যটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাই, যে এই সরকারের কাছে মানে এমনি তো অনেক কথাই তো সঠিক, কিন্তু জিনিসটা মানে আইডিয়ালিস্টিক দৃষ্টিতে খালি দেখলে হবে না। মানে আমি বলছি যে তার একজন তরুণ ছাত্র নেতা হিসেবে তার ভেতরে একটা আবেগ আছে, তিনি একটা আন্দোলনের অংশগ্রহণকারী ছিলেন, স্বাভাবিকভাবে তিনি অনেক কিছুই তার ভিতরে প্রত্যাশা জন্মেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে আসলে একটা স্থিতিশীল বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ, এই প্রত্যাশা স্যার আমরা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি, এবং সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।